ওয়েলকাম বন্ধুরা। এর আগে আমরা পর্যায় সারণী চ্যাপ্টার থেকে করেছিলাম মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় সারণী। সেখানে দেখেছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজাতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু মৌলের পরে আবার আগের মৌলের সাথে ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তো সেইভাবে সারণীগুলো তৈরি করা হয়েছিল এবং সেটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। আমরা আরও দেখেছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টি, আর শ্রেণী ছিল 8টি। পরবর্তীকালে একটি শ্রেণী পরে যুক্ত হয়, যেটাকে বলা হয় জিরো গ্রুপ বা জিরো শ্রেণী, যেখানে নিষ্ক্রিয় মৌলগুলো স্থান পেয়েছিল। মেন্ডেলিভের সময় নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়নি, ফলে তখন 8টি শ্রেণী ছিল। পরবর্তীকালে ওগুলো আবিষ্কৃত হওয়ার পরে ওগুলো যুক্ত হয়। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে প্রধানত গুরুত্বটা দেওয়া হয়েছিল পারমাণবিক গুরুত্বের উপরে। পারমাণবিক গুরুত্ব যার কম সেটা আগে থাকবে, পারমাণবিক গুরুত্ব যার বেশি সেটা পরে থাকবে, এইভাবে হয়েছিল। কিন্তু 4 জোড়া মৌলের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই নীতির কিছু ব্যতিক্রম ঘটেছে। দেখা গিয়েছিল যে যাদের পারমাণবিক গুরুত্ব বেশি ওই 4 জোড়ার মধ্যে, তারা পেয়েছে আগের স্থান, আর যাদের পারমাণবিক গুরুত্ব কম তারা পেয়েছে পরের স্থান। যেমন ছিল আর্গন এবং পটাশিয়াম। আর্গন এবং পটাশিয়ামের মধ্যে আর্গনের পারমাণবিক গুরুত্ব ছিল বেশি। আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে, দেখো, 39.94, তার জায়গায় পটাশিয়ামের হচ্ছে 39.10। সেই ক্ষেত্রে পটাশিয়ামের আগে বসা উচিত ছিল আর আর্গনের পরে বসা উচিত ছিল, কিন্তু সেটা করতে গেলে ধর্মের আবার মিল হতো না। আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাহলে নিষ্ক্রিয় মৌলের শ্রেণীতেই সেটা স্থান পেয়েছে, আর পটাশিয়াম হচ্ছে তীব্র ক্ষারধর্মী ধাতু, সেই গ্রুপেই ওটা স্থান পেয়েছে। তো এইটা করতে গিয়ে 4টে ক্ষেত্রে দেখা যাচ্ছে, 4টে জোড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পারমাণবিক গুরুত্ব অনুযায়ী করতে গিয়ে কিন্তু মিলছে না। তো একটু এদিক ওদিক হয়েছে, ব্যতিক্রম হয়েছে। এছাড়া ছিল টেলুরিয়াম এবং আয়োডিন। আর কি ছিল? আর ছিল হচ্ছে কোবাল্ট এবং নিকেল এবং থোরিয়াম আর প্রোট্যাক্টিনিয়াম। প্রোট্যাক্টিনিয়ামের পারমাণবিক গুরুত্ব কম, থোরিয়ামের বেশি, কিন্তু থোরিয়াম আগে স্থান পেয়েছে, প্রোট্যাক্টিনিয়াম পরে স্থান পেয়েছে। তো এইটা ছিল 4 জোড়ের মধ্যে এরকম একটা সমস্যা ছিল। তো পরবর্তীকালে কি হয়েছে, একে সংস্কার করা হয়েছে। 1913-14 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মোজলে পরমাণু রশ্মি এক্স রশ্মি বর্ণালীর উপর নানা পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি দেখেন যে পারমাণবিক ভর অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের ধর্মকে আরও বেশি করে প্রকাশ করে। অর্থাৎ মৌলের ধর্ম পারমাণবিক গুরুত্বের থেকে পারমাণবিক ক্রমাঙ্ক মানে পরমাণু ক্রমাঙ্কের উপর বেশি নির্ভরশীল। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে তোমরা তো নিশ্চয়ই জানো, তাও আমি বলে দিচ্ছি। কোনো মৌলের মধ্যে প্রোটন সংখ্যা যত, সেটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তো পরমাণু ক্রমাঙ্কের উপর কোনো মৌলের ধর্ম বেশি পরিমাণে নির্ভরশীল। তো পরবর্তীকালে এই পরমাণু ক্রমাঙ্কের উপর ভর করে মৌলগুলোকে সাজানো হয়েছে এবং তারপরে মেন্ডেলিভের পর্যায় সারণীটাকে সংশোধিত করা হয়েছে। এখন যে পর্যায় সারণীটা আমরা দেখি সেটা হচ্ছে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী। ঠিক আছে,
এক্ষেত্রে কিন্তু ওই যে সমস্যাটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা পেয়েছিলাম, সেই সমস্যাটা কিন্তু এক্ষেত্রে আর থাকে না। তোমরা লক্ষ্য করে দেখো, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, পটাশিয়াম হচ্ছে 19। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আর্গনের কম, পটাশিয়ামের বেশি। পারমাণবিক গুরুত্ব ছিল আর্গনের বেশি, পটাশিয়ামের কম, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আর্গনের কম, পটাশিয়ামের বেশি। তো সেই অনুযায়ী কিন্তু ঠিকই আছে সাজানোটা। আর্গনের পরে পটাশিয়াম এসছে, আর্গনের হচ্ছে 18 আর পটাশিয়ামের হচ্ছে 19। ঠিক একইভাবে দেখো কোবাল্ট এবং নিকেল, কোবাল্টের হচ্ছে 27 আর নিকেলের হচ্ছে 28। তাহলে কোবাল্ট আগে আছে, নিকেল পরে আছে, ঠিকই আছে, যদিও পারমাণবিক গুরুত্ব কিন্তু কোবাল্টের বেশি, নিকেলের কম। ঠিক একই জিনিস আয়োডিন এবং টেলিডিয়ামের ক্ষেত্রে এবং থোরিয়াম আর প্রোটাক্টিনিয়ামের ক্ষেত্রেও সেটাই। পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি আমরা এগুলোকে সাজাই বা চিন্তা করি, তাহলে কিন্তু এদের অবস্থান একেবারে ঠিকঠাকই আছে। পারমাণবিক গুরুত্ব নয়, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজাই, তো এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে ওই মৌলগুলোর যেগুলোকে ব্যাখ্যা করতে অসুবিধা হচ্ছিল সেগুলো কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। তো এটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। দেখো, মজলের পরীক্ষার উপর ভিত্তি করে পর্যায় সূত্রটার কিন্তু একটু পরিবর্তন হয়েছে। এখন যে আধুনিক পর্যায় সূত্র, সেটাতে বলা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে এখানে ছিল পারমাণবিক ভর, সেই জায়গায় তার বদলে কি এলো, পরমাণু ক্রমাঙ্ক, এবং এটাই যথাযথ। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। যত পরমাণু ক্রমাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে, একটা সময় পরে গিয়ে দেখা যাচ্ছে মৌলগুলোর ধর্ম আগের মৌলের সাথে মিলছে। এটাকেই বলা হয় পর্যায়ক্রমিক পুনরাবৃত্ত। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র থেকে কিন্তু এখন একটু আলাদা হয়ে গেল, পারমাণবিক ভরের জায়গায় চলে এলো পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা দেখো, এই পর্যায় সারণীতে কিন্তু 1 নম্বর থেকে 7 নম্বর যে শ্রেণী আছে, সেই শ্রেণীগুলোর মধ্যে আবার দুটো করে ভাগ, একটা এ আর একটা বি। এ হচ্ছে একটা উপশ্রেণী, বি হচ্ছে আর একটা উপশ্রেণী। 1 থেকে 7গুলোর প্রতিটা শ্রেণীতেই কিন্তু সেই ভাগটা আছে। আবার 8 নম্বরটায় দেখো 3টে করে মৌল একসাথে আছে। তো এই জিনিসটা কিন্তু বিজ্ঞানীরা ভাবলেন যে এইভাবে একটা যদি সারণী তৈরি করা যায়, পর্যায় সারণী যাকে বলা হচ্ছে, সেটা কিন্তু যথোপযুক্ত হবে না। তো পরবর্তীকালে 1984 সালে ইউপ্যাকের সিদ্ধান্ত অনুযায়ী এই সারণীটাকে কি করা হয়, এ বি গ্রুপটাকে আলাদা করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। এটা হচ্ছে আলাদা গ্রুপ, বিটাও আলাদা গ্রুপ, প্রতিটা ক্ষেত্রেই তাই। এবং 8 নম্বর গ্রুপে যে 3টে মৌল আছে, এগুলোকেও আলাদা আলাদা শ্রেণীতে রাখা হয়। এ আলাদা শ্রেণী, বি আলাদা শ্রেণী, এভাবে ভাঙা হয়। তাহলে এখান থেকে 7টা শ্রেণী আলাদা করে বেরিয়ে এলো, আর এখানে একটা ছিল, সে জায়গায় 3টে হলো, মানে 2টো শ্রেণী আরও বাড়লো। তাহলে আগে মোট ছিল 9টা, আর এখন আরও 9টা যোগ হলো। তাহলে এখন মোট শ্রেণী হয়ে গেল 18টা। এই যে 18টা শ্রেণী হলো, এটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যাতে পর্যায় সংখ্যা আগের মতোই 7টাই থাকলো, কিন্তু শ্রেণী সংখ্যা বেড়ে হলো কি 18টা। অ্যাকচুয়ালি 18টাই ছিল, কিন্তু বিভিন্ন শ্রেণীকে একসাথে করে রাখা হয়েছিল বলে শ্রেণী সংখ্যা 9 ছিল, সেগুলোকে পরে আলাদা করে দেওয়া হলো। কারণ দেখো, যদি 1 নম্বর শ্রেণী দেখি বা 2 নম্বর শ্রেণী দেখি, অ্যাকচুয়ালি এ এবং বি এই উপশ্রেণীগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নেই, শুধুমাত্র যোজ্যতা ছাড়া। তো ফলে এদেরকে একসাথে রাখার কোনো যুক্তিও নেই। তো সেই জন্য এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী তৈরি করা হয়েছে। দেখো, এই হলো ইউপ্যাক প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণী। এই দীর্ঘ পর্যায় সারণীতে দেখো শ্রেণী সংখ্যা কটা, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা 18টা শ্রেণী পর্যায়ে যা ছিল আগে তাই। 1টা 2টো 3টে 4টে, এখানে পাশে লেখা আছে 5, 6, 7টা পর্যায়। তা 7টা পর্যায় আর 18টা শ্রেণী। এটা হলো দীর্ঘ পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। প্রথম পর্যায়ে দেখো দুটো মাত্র মৌল আছে। গ্রুপ 1-এ হচ্ছে হাইড্রোজেন এবং গ্রুপ 18-তে হচ্ছে একদম লাস্ট গ্রুপ হচ্ছে হিলিয়াম, মাত্র দুটো। এটাকে এই জন্য বলা হয় প্রথম 1 নম্বর পর্যায়টাকে বলা হয়, যেহেতু দুটো মাত্র মৌল আছে, এটাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। এই পর্যায়ের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, একদম শেষ মৌল হচ্ছে হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে দেখো এখানে আছে 8টা মৌল, এইটাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়। তার প্রথমটা হচ্ছে কি অতি হ্রস্ব পর্যায়, দ্বিতীয়টা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। 8টা মৌল, প্রথমটা হচ্ছে লিথিয়াম আর একদম শেষে 18 নম্বরে হচ্ছে নিয়ন। 3 নম্বর পর্যায়ে দেখো এখানেও কিন্তু 8টা মৌল আছে, প্রথম হচ্ছে সোডিয়াম আর শেষে হচ্ছে আর্গন। এই 8টা মৌলর যে পর্যায় এটাকে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে অতি হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় হ্রস্ব পর্যায়। চতুর্থ পর্যায় হচ্ছে 18টা মৌল আছে, প্রথম হচ্ছে পটাশিয়াম আর শেষ মৌল হচ্ছে ক্রিপ্টন। এটাকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চমটাও 18টা মৌল আছে, এটাকে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এর প্রথম শ্রেণীতে যে মৌলটা আছে সেটা হচ্ছে রুবিডিয়াম আর লাস্টে হচ্ছে জেনন। ষষ্ঠ পর্যায়ে দেখো, ষষ্ঠ পর্যায় হচ্ছে এখানে আছে 32টা মৌল। এখন দেখো এখানে তো 18টা ঘর, তাহলে বাকি মৌলগুলো কোথায়? এই বাকি মৌলগুলো এইখানে আছে নিচে, 32টা মৌল আছে। তা ষষ্ঠ পর্যায়টাকে বলা হয় প্রথম অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ কেন? 32টা মৌল আছে তাই অতি দীর্ঘ পর্যায়। এর প্রথম মৌলটা হচ্ছে সিজিয়াম আর শেষ মৌলটা হচ্ছে রেডন। সপ্তম পর্যায়ে এখানেও 32টা মৌল, এটাকে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এর প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম আর শেষ মৌলটা হচ্ছে অর্গানেশন। ঠিক আছে, এই হলো মোট 7টি পর্যায়। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে 7টি পর্যায় আছে, কোন পর্যায়ে কটা মৌল এবং কোন পর্যায়কে কি পর্যায়ে বলা হয় সেটা তোমরা জানলে। এর পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই শ্রেণীগুলোকে কি বলা হয়। কিছু কিছু শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদেরকে আগেই বলেছি যে শ্রেণী অনুযায়ী মৌলগুলোর ধর্মের অনেক মিল আছে। অর্থাৎ যদি 1 নম্বর শ্রেণী দেখি, 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের ধর্মের মিল আছে, 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের মধ্যে ধর্মের মিল আছে, এরকম। তাহলে এক একটা শ্রেণীকে কিন্তু এক একটা নাম দেয়া আছে। তো কোন শ্রেণীকে কি বলা হয় সেটা আমরা পরের দিন জানবো। আজকের ভিডিওটাকে বেশি বড় করব না, আজকের জন্য এই পর্যন্তই থাক। আর তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, যাতে করে আমার ভিডিও পাবলিশ হলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশানে। তাহলে আজকে এখানে শেষ করছি।